মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সময় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শুধু রিটার্ন বা লাভ দেখেই ছাপিয়ে পড়ি, তাই না? কিন্তু আজ আমরা একটু গভীরে যাব, দেখব শুধু রিটার্নের বাইরেও আর কি কি বিষয় আছে যে একজন স্মার্ট বিনিয়োগকারী হিসেবে আমাদের সবার জানা উচিত। এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শুরু করা যাক। কারণ প্রায় দেখা যায় যে ফান্ডটা সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে সেটাই কিন্তু সেরা ফান্ড নাও হতে পারে। এই বিশ্লেষণের মাধ্যমে আমরা এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। তো চলুন ফান্ড মূল্যায়নের জন্য একটা স্মার্ট অ্যাপ্রোচ দেখে নেওয়া যাক। শুধু সবচেয়ে বেশি রিটার্নের পেছনে না ছুটে কিভাবে একটা ফান্ডের পুরো ছবিটা দেখা যায় সেটাই এখন আমাদের লক্ষ্য। আসল সমস্যাটা কিন্তু এখানেই। দেখুন, অনেক সময় উচ্চ রিটার্ন একটা ধাঁধার মতো কাজ করে। এটা ফান্ডের আসল চরিত্র বা এর স্থিতিশীলতা সম্পর্কে পুরো গল্পটা বলে না, আর প্রায়শই এর পেছনে লুকিয়ে থাকে বড় ধরনের ঝুঁকি। আচ্ছা, একটা ফান্ডকে সঠিকভাবে বিশ্লেষণ করতে গেলে আমাদের কিছু টুলস বা পরিমাপক দরকার, তাই তো? আসুন আমরা সেই 4টি গুরুত্বপূর্ণ মেট্রিক সম্পর্কে জেনে নিই, যা আমাদের সঠিক ফান্ড বেছে নিতে দারুণভাবে সাহায্য করবে। আমাদের তালিকার প্রথম মেট্রিক হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যদি খুব সহজ ভাষায় বলি, এটা হলো একটা ফান্ডের দামের ওঠানামা বা ভলাটিলিটির মাপকাঠি। এর মান যত কম হবে আমাদের বুঝে নিতে হবে যে ফান্ডটা তত বেশি স্টেবল বা স্থিতিশীল। এবার আসি বিটাতে। ব্যাপারটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিই। ধরুন, শেয়ার বাজারটা হলো একটা খরস্রোতা নদী আর আপনার মিউচুয়াল ফান্ডটা হলো একটা নৌকা। বিটা পরিমাপ করে যে নদীর স্রোতের প্রতিক্রিয়ায় নৌকাটা ঠিক কেমন আচরণ করছে। যেমন ধরুন, যদি নৌকার বিটা 1 হয়, তার মানে নৌকাটা একদম নদীর স্রোতের সাথেই চলছে। যদি বিটা 1-এর বেশি হয়, তার মানে হলো নৌকাটা স্রোতের চেয়েও বেশি লাফালাফি করছে, মানে এটা বেশ ঝুঁকিপূর্ণ। আর যদি বিটা 1-এর কম হয়, তাহলে বুঝতে হবে নৌকাটা বেশ শান্ত, স্রোতের ঝাঁকুনিতে খুব একটা নড়ছে না। এরপর আসছে শার্প রেশিও। এটা কিন্তু খুব কাজের একটা জিনিস। এটা আমাদের বলে দেয় যে আমরা যে পরিমাণ ঝুঁকি নিচ্ছি তার বিনিময়ে কতটা রিটার্ন পাচ্ছি, মানে ঝুঁকির তুলনায় লাভের পারফরমেন্স কেমন, সেটাই হলো শার্প রেশিও। এর মূল কথাটা খুবই সোজা। শার্প রেশিও যত বেশি বিনিয়োগকারীর জন্য তত ভালো, কারণ এর মানে হলো কম ঝুঁকি নিয়েই বেশি রিটার্ন জেনারেট করা গেছে। সবশেষে আলফা। এটাকে আপনি বলতে পারেন ফান্ড ম্যানেজারের পরীক্ষার রেজাল্ট কার্ড। মানে বাজারের গড় পারফরমেন্সের তুলনায় একজন ফান্ড ম্যানেজার তার দক্ষতা দিয়ে কতটা বেশি রিটার্ন এনে দিতে পেরেছেন, সেটাই হলো আলফা। পজিটিভ আলফা মানেই হলো ম্যানেজারের পারফরমেন্স দুর্দান্ত। বেশ, থিওরি তো অনেক হলো। এখন আমরা একেবারে আসল বিশ্লেষণে ঢুকব। চলুন দেশের 5টি জনপ্রিয় লার্জ ক্যাপ ফান্ডকে এই সবকটা মেট্রিকের ওপর ভিত্তি করে চুলচেরা বিশ্লেষণ করে দেখি। প্রথমেই চলুন শুধু রিটার্নের দিকে তাকাই। এই চার্টটা দেখলে এক ঝলকে মনে হবে ইনভেস্টকো ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ডই পরিষ্কার বিজয়ী, কারণ এর 3 বছরের রিটার্ন প্রায় 19.6%, যা বাকিদের থেকে অনেকটাই বেশি। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। শুধু এই রিটার্ন দেখেই যদি আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাহলে কিন্তু গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে। চলুন এবার আমরা পর্দার আড়ালের আসল ঘটনাটা দেখি। এই স্লাইডটি হলো আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। দেখুন, এখানে 5টি ফান্ডের সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা এক জায়গায় রয়েছে। রিটার্নের দিক থেকে ইনভেস্টকো হয়তো এগিয়ে, কিন্তু পাশেই দেখুন এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা অস্থিরতাও সবার চেয়ে বেশি, যে একটা বড় ঝুঁকির সংকেত। আবার দেখুন এইচডিএফসির অস্থিরতা সবচেয়ে কম, কিন্তু তার আলফাও তেমন আকর্ষণীয় নয়। অন্যদিকে আইসিআইসিআই আর এসবিআই এর শার্প রেশিও বেশ ভালো, যা ঝুঁকি আর রিটার্নের মধ্যে একটা সুন্দর ব্যালেন্সের কথা বলছে। এবার এই ডেটার ওপর ভিত্তি করে প্রত্যেকটা ফান্ডকে আলাদাভাবে বিচার করা যাক। প্রথমে আসি ইনভেস্টকো ইন্ডিয়ার কথায়। হ্যাঁ, এর রিটার্ন সন্দেহ নিঃসন্দেহে সর্বোচ্চ, কিন্তু এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও সবথেকে বেশি আর বিটাও 1-এর উপরে। এর মানে হলো এটা একটা হাই রিস্ক হাই রিটার্ন ফান্ড। যারা একটু আক্রমণাত্মকভাবে বিনিয়োগ করতে ভালোবাসেন, তাদের জন্য এটা একটা অপশন হতে পারে। আর ঠিক তার উল্টো দিকে আছে এইচডিএফসি লার্জ ক্যাপ ফান্ড। এর অস্থিরতা অনেক কম, বিটাও 1-এর নিচে, মানে খুবই স্থিতিশীল, কিন্তু এর অ্যালফাও বেশ কম। তাই যারা খুব রক্ষণশীল বিনিয়োগকারী, তাদের জন্য এটা একটা ভালো বিকল্প হতে পারে। একইভাবে ডেটা থেকে এটাও পরিষ্কার যে আইসিআইসিআই এবং এসবিআই ফান্ডগুলো ঝুঁকি ও রিটার্নের মধ্যে বেশ ভালো একটা ভারসাম্য রেখেছে। তো এতক্ষণ ধরে যে ডেটা বিশ্লেষণ করা হলো, তার ভিত্তিতে এবার চূড়ান্ত সিদ্ধান্তে আসার সময়। চলুন দেখি কোন ফান্ডগুলো পারফরমেন্স আর স্থিতিশীলতার মধ্যে সেরা ভারসাম্যটা বজায় রাখতে পেরেছে। আমাদের এই গভীর বিশ্লেষণ থেকে একটা জিনিস পরিষ্কার, 5টা ফান্ডের মধ্যে 2টি ফান্ড বাকিদের থেকে বেশ কিছুটা এগিয়ে আছে।
এরা শুধু ভালো রিটার্নই দেয়নি, বরং ঝুঁকিকেও খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। আমাদের তালিকার প্রথম বিজয়ী হল আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ ক্যাপ ফান্ড। কারণগুলো খুবই স্পষ্ট। এর আলফা বেশ শক্তিশালী, পারফরম্যান্স ধারাবাহিক আর শার্প রেশিও চমৎকার। এক কথায় বলতে গেলে ঝুঁকি বিবেচনায় এটি সেরা পারফর্মা। আর আমাদের দ্বিতীয় বিজয়ী হল এসবিআই লার্জ ক্যাপ ফান্ড। এটি একটি অত্যন্ত ব্যালেন্সড ফান্ড। এর ধারাবাহিকতা আর স্থিতিশীলতা একে দীর্ঘমেয়াদী এসআইপি বিনিয়োগকারীদের জন্য একটি আদর্শ পছন্দ করে তুলেছে। আচ্ছা, ফান্ড তো বাছাই করা হলো, কিন্তু এখন একটি সাধারণ বিনিয়োগ কৌশলের দিকেও নজর দেওয়া যাক, যা আমাদের দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করতে সাহায্য করতে পারে। দেখুন, একটা স্থিতিশীল আর ক্রমবর্ধমান পোর্টফোলিও তৈরি করার জন্য মোট বিনিয়োগের প্রায় 40% লার্জ ক্যাপ ফান্ডে রাখা একটা ভালো কৌশল হতে পারে। এখানে যেমন দেখানো হয়েছে, এই লার্জ ক্যাপ ফান্ডগুলো পোর্টফোলিওকে একটা মজবুত ভিত্তি দেয় এবং দীর্ঘমেয়াদে চক্রবৃদ্ধি হারে সম্পদ বাড়াতে সাহায্য করে। এই পুরো বিশ্লেষণটা শেষ করার আগে একটা অত্যন্ত জরুরি বিষয় সবাইকে মনে করিয়ে দেওয়াটা আমার কর্তব্য। আসল কথাটা হলো, যে কোনো বিনিয়োগের আগেই পুরোটা জেনে ও বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সবসময় বাজারগত ঝুঁকির অধীন। আর মনে রাখবেন, অতীতের পারফরম্যান্স কিন্তু ভবিষ্যতের রিটার্নের কোনো গ্যারান্টি দেয় না। তাই বিনিয়োগ করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি। আর শেষে শুধু এই মূল বার্তাটা মনে রাখলেই চলবে। বিনিয়োগের এই দীর্ঘমেয়াদী খেলায় 2-1 বছরের চমকপ্রদ রিটার্নের থেকে ধারাবাহিক পারফরমেন্সই কিন্তু আসল বিজয়ী। সঠিক জ্ঞান আর কৌশল, এটাই হলো সম্পদ তৈরির মূল চাবিকাঠি।